শোকানুষ্ঠান শেষে আজ খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রা। ইমাম হোসেন স্কোয়ারে মানুষের ঢল, সবচেয়ে বড় জনসমাগমের প্রত্যাশা। বন্ধ তেহরানের আকাশ সীমা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 2 ফিলিস্তিনি। জেরুজালেমে নতুন বসতি স্থাপনের ঘোষণা নেতানিয়াহুর। জটিল হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। ইউক্রেনের জাপোরিজিয়ায় গ্লাইড বোমা হামলা রাশিয়ার। পুলিশ কর্মকর্তা নিহত ও আহত 13। সীমান্তবর্তী অঞ্চলে বাফার জোন গড়ে তোলার ঘোষণা ক্রেমলিনের। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ইউরোপের দাবানল। গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই। ঝুঁকি আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ঘুরে গেল হেক্সার স্বপ্ন, জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। জোড়া গোল খেয়ে আসর থেকে ব্রাজিলের বিদায়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ল নরওয়ে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনির জনসম্মুখে না আসা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবার মৃত্যুর পর থেকে 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নিরাপত্তা সংকটের কারণে তেহরানের চলমান খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায়ও তিনি অংশ নিচ্ছেন না। তবে প্রকাশ্যে না এলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে তার একের পর এক লিখিত বার্তা ও কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশের নতুন শীর্ষ পদে বসেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এক অদৃশ্য অন্তরালে রয়েছেন 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা। তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রা চললেও সেখানে দেখা মেলেনি মোজতবার। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত গুপ্ত হত্যার হুমকি থাকায় কঠোর নিরাপত্তা সতর্কতার কারণে তিনি এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হচ্ছেন না। খোদ ইরানের রাজনৈতিক অঙ্গনেই গুঞ্জন রয়েছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতা ও আহত হওয়ার পাশাপাশি নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাই তাকে জনসমক্ষে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তবে সশরীরে উপস্থিত না থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার নামে নিয়মিত একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি ও নির্দেশনা জারি করা হচ্ছে। গত 18 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও তিনি লিখিত বার্তায় অনুমোদনের কথা জানান। সমঝোতার পাশাপাশি ওয়াশিংটন ও তেলাবিবের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন নতুন এই সর্বোচ্চ নেতা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি জানান, অপরাধীদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই বার্তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, গোপনে থাকলেও দেশের নীতি নির্ধারণে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। নিশুতি রাত, মস্কোর গোপন সামরিক ঘাঁটিতে তখন নিস্তব্ধতার রাজত্ব। কিন্তু সেই নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে আচমকা গর্জে উঠল এক দানবীয় ইঞ্জিন। রুশ প্রতিরক্ষা দপ্তরের কঠোর গোপনীয়তার বলয় ভেঙে রানওয়ে থেকে ছিটকে আকাশে উঠল 9M730 বুরেভেস্টানিক, যার নাম শুনলেই মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায় মার্কিন সামরিক বিশেষজ্ঞদের। ক্রেমলিনের দাবি অনুযায়ী এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি পুতিনের হাতের এমন এক অদৃশ্য ব্রহ্মাস্ত্র যা বিশ্বের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উপহাস করার ক্ষমতা রাখে। পশ্চিমী দুনিয়া অবশ্য একে ব্যঙ্গ করে নাম দিয়েছে উড়ন্ত চেরনোবিল, আর সেই নামই এখন বিশ্ব রাজনীতির উত্তপ্ত আলোচনায় নতুন করে আগুন ছড়িয়েছে। বুরেভেস্টানিক সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আকাশপথে বাতাসের বুক চিরে এগিয়ে চলে না, এর শরীরে বসানো হয়েছে এক অতি ক্ষুদ্র অথচ বিধ্বংসী আণবিক চুল্লি। রাশিয়ার সামরিক গবেষকদের দাবি, পরমাণু শক্তির অসীম যোগান থাকায় এটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনায়াসে নিশানা স্থির করতে পারে। যেখানে কোনো জ্বালানি সীমাবদ্ধতা তাকে পিছু টেনে ধরবে না। আকাশপথে দীর্ঘ সময় ধরে উড়ে চলার এই অনন্য ক্ষমতার কারণেই এটি যেন আকাশের বুকে এক অন্তহীন বিভীষিকা হয়ে ঝুলে রয়েছে। রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ যখন গর্বের সঙ্গে জানান যে ক্ষেপণাস্ত্রটি একটানা 15 ঘণ্টা আকাশে দাপিয়ে বেরিয়েছে, তখন পেন্টাগনের করিডোরে গুঞ্জন ওঠে, সত্যিই কি তবে পৃথিবী এমন এক প্রযুক্তির মুখোমুখি যা আমাদের আয়ত্তের বাইরে? তবে এই প্রযুক্তির নেপথ্যে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবের ছায়া। মার্কিন বিজ্ঞানীরা যখন এই ক্ষেপণাস্ত্রের ব্লু প্রিন্ট নিয়ে কাটাছেড়া করেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। ক্ষেপণাস্ত্রটি যে পথে উড়ে যায় সেই পথেই আণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরমাণু চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় কণা যেভাবে বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলকে বিষিয়ে তুলতে পারে তা নিয়ে বিজ্ঞানী মহলে আতঙ্ক তুঙ্গে। 1956 সালে সেই ভয়াল চেরনোবিল ট্র্যাজেডির ক্ষত আজও বিশ্ববাসীর মনে দগদগে, আর সেই ঘটনার ছায়া দেখেই এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে উড়ন্ত চেরনোবিল।
অতীতের কুঠুরিতে উঁকি দিলে দেখা যায় আমেরিকা নিজেও একসময় এমন এক মারণ প্রকল্প নিয়ে কাজ করেছিল, যার নাম ছিল প্রজেক্ট প্লুটো। 60-এর দশকের সেই শীতল যুদ্ধের আবহে আমেরিকাও পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির স্বপ্ন দেখেছিল, কিন্তু প্রযুক্তিগত জটিলতা আর পরিবেশগত ঝুঁকির কারণে সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখেনি। আজ ক্রেমলিনের অন্দরমহলে বসে ভ্লাদিমির পুতিন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন MITর গবেষকরা। দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র যেন পুরনো সেই ভূতুরে প্রজেক্টের এক পুনর্জন্ম, যা আবারও বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। খামেনির জানাজায় কোরআনের আয়াত শুনিয়ে শত্রু মিত্রদের চরম বার্তা দেয়ার চমৎকার কৌশল দেখালো ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে শোক জানাতে আসছেন বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিরা। সে সময় তাদেরকে শোনানো হয় আলাদা আলাদা আয়াত। সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে মঞ্চে আসলে তাদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে বদর যুদ্ধের কথা। ইসলামের প্রথম সশস্ত্র সংঘাত বদর যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। বিপরীতে মক্কার কুরাইশ বাহিনী ছিল 1000-এরও বেশি। এরপরেও কাফেরদের পরাজয় ঘটে। এর মাধ্যমে তেহরান যেন রিয়াদকে মনে করিয়ে দিল সামরিক শক্তি বা জোট বড় কথা নয়। আল্লাহর সাহায্যে মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে। তোমাদের বোঝার জন্য বড় শিক্ষা রয়েছে সেই দুটি দলের মধ্যে যারা বদরের যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে, আর অন্য দলটি ছিল সত্য অস্বীকারী কাফের। কাফেররা তাদের নিজেদের চোখে মুসলমানদের সংখ্যা তাদের চেয়েও দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ যাকে চান তাকেই নিজের সাহায্যে শক্তিশালী করেন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে প্রতীকী বার্তা দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আয়াত বেছে নেয় ইরান। তেহরানের এমন জানাজা ডিপ্লোমেসি চমকে দিয়েছে সবাইকে। আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তিলাওয়াত করা হয় শাহাদাত ও নিশ্চিত বিজয়ের আয়াত। অন্যদিকে রাশিয়া, চীন ও ভারতের মতো মিত্রদের শোনানো হয় আশার বাণী। কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের জন্য তিলাওয়াত করা হয় কূটনীতি ও ত্যাগের আয়াত। তবে একই সঙ্গে তাদের নিষ্ক্রিয় নীতি লক্ষ্য করে দেয়া হয় কূটনৈতিক খোঁচা। সবচেয়ে বড় ধাক্কা ছিল লেবাননের সরকারি প্রতিনিধিদের জন্য। কোরআনের আয়াতের মাধ্যমে লেবানন সরকারকে ভীরু হিসেবে কড়া ভাষায় তিরস্কার করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছে। খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানান হাফিজউদ্দিন আহমদ। তবে ইরান ইস্যুতে নিরপেক্ষ থাকায় ঢাকার জন্য নির্দিষ্ট কোনো বার্তা ছিল না, বরং খামেনির আত্মত্যাগকে কেন্দ্র করে শোনানো হয় সংহতি ও ধর্মীয় সহমর্মিতার আয়াত। ইরান জুড়ে খামেনির জানাজা ঘিরে ব্যাপক আয়োজন কেবল শোকের অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই। কোরআনের আয়াতকে হাতিয়ার বানিয়ে সৌদি ও লেবাননের মতো প্রতিবেশীদের চরম বার্তা দিচ্ছে তেহরান। রাশিয়া, চীনের মতো পরাশক্তিদের পাশে রেখে কূটনীতির চালে যেমন বাজিমাত করছে, তেমনি কাতার ও পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের সাথে আলোচনার দরজাও খোলা রাখছে মুজতবা খামেনির প্রশাসন। সংঘাত, কূটনীতি কিংবা দর কষাকষি সবখানেই ইরান বুঝিয়ে দিচ্ছে শীর্ষ নেতাকে হারিয়ে তারা দমেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখনও তারা আছে চালকের আসনেই। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণকারী দেশের তালিকা নিয়ে আগ্রহের কমতি নেই। তেহরানের তরফ থেকে জানানো হয়েছে জানাজার রাষ্ট্রীয় আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 100 দেশের প্রতিনিধি। অবশ্য এই আয়োজনে অনুপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি, ছিলেন না ইউরোপিয়ান দেশের প্রতিনিধিরাও। তারা কেন ছিলেন না জানাজায়? আমন্ত্রণ পাননি নাকি আমেরিকার ভয়ে বয়কট করেছেন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আর রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে শোকার্তদের এই জনসমুদ্র অনেক প্রশ্ন আর অপপ্রচারের জবাব। শোক আর শ্রদ্ধা জানাতে শোকাতুর জনতার স্রোত মিলেছিল তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে। জানাজায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন 100-এরও বেশি দেশ থেকে যাওয়া রাষ্ট্রীয় প্রতিনিধিরা। এই তালিকায় কারা আছেন? জানাজায় আমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন কারা? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রয়াত আলী খামেনির শেষ বিদায়ের ধারাবাহিক অনুষ্ঠানে প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন আমেরিকা ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান
ফিল্ড মার্শাল আসিম মুনির। আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আর দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। আরও ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেল কাভেলাশভিলি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়েলমাজ। ভারতের পক্ষে ছিলেন পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। চীনের জ্যেষ্ঠ নেতা হে ওয়েই, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও তালেবান প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ ও তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেহরান আমন্ত্রণ জানালেও ছিলেন না কুয়েত ও বাহরাইনের কোনো প্রতিনিধি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ছাড়াও পশ্চিমা বিশ্বের মার্কিন মিত্ররা জানাজায় অংশ নেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন বা মদত দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কাউকে জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি। মার্কিন রক্তচক্ষু তোয়াক্কা না করে স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এই অনুষ্ঠানে যোগ দেয়া প্রতিনিধিরা সত্য, ন্যায় আর ইতিহাসের সঠিক অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোকে প্রতিদান দিতে নয়া সুসংবাদও এসেছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজে শিগগিরই নতুন করে সার্ভিস ফি আদায়ের কার্যক্রম চালু করবে তেহরান। এক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য অবশ্যই বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে মুখ্যমন্ত্রীর পদ হারানোর 2 মাসের মাথায় নতুন সংকটে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন দলের বিদ্রোহী নেতারা। মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত দখলে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। মমতা নিজেকে আসল তৃণমূল দাবি করে বলেছেন, বাড়িতে তালা দেয়া গেলেও মানুষের হৃদয়ে তালা মারা যায় না। চেনা সেই কোলাহল নেই কর্মী সমর্থকদের ভিড়। ক্ষমতা হারানোর পর থেকেই যে কার্যালয়টি ধীরে ধীরে জৌলুস হারাচ্ছিল, এবার সেটিও হাতছাড়া হওয়ার পথে। তৃণমূলের কার্যালয়ে এবার তালা ঝুলিয়ে দিলেন বিদ্রোহী জোটের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক ধাক্কা আসছে। দলের ৮০ জন বিধায়কের বড় অংশই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা উপদল গঠন করেছেন। অন্যদিকে লোকসভা সদস্যরা তৈরি করেছেন তৃতীয় আরেকটি জোট। ফলে আসল তৃণমূল কংগ্রেস কে তা নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গত ৩ জুলাই সন্ধ্যায় আচমকাই মেট্রোপলিটনে তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামানের মতো মুখেরা। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তবে ঋতব্রত শিবিরের নিজস্ব যুক্তি রয়েছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, ইতিহাস এবং আবেগ এই কার্যালয়টির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সে কারণেই এটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া তাদের একান্ত প্রয়োজন ছিল। কার্যালয়ে তালা ঝোলানোর খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরের এই পদক্ষেপকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। পরদিন বিকেলে এক ফেসবুক লাইভে মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিদ্রোহীদের দলীয় কার্যালয় দখলের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি। নিজেদের আসল তৃণমূল দাবি করে তিনি বলেন, একটি বাড়িতে তালা দেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না। হুঁশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, দলের প্রতীক কোথাও যাচ্ছে না। আমাকে যদি থামাতে চান তবে আমাকে মেরে ফেলতে হবে। এ সময় মমতা ঘোষণা করেন, এখন থেকে তার নিজের বাড়ির দলীয় কার্যালয়টি তৃণমূলের প্রধান অফিস হিসেবে ব্যবহৃত হবে। একই দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী আরও একটি বড় ধাক্কা খেয়েছেন। দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন
চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ছিলেন মমতার অনুগত হাতে গোনা কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে অন্যতম। তিনি তৃণমূলের নারী সংগঠনেরও অন্যতম শীর্ষ নেতা ছিলেন। পদত্যাগের পর এই বিধায়কও বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলে যোগ দিয়েছেন। আসল তৃণমূল কংগ্রেস কারা তা নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই আইনি লড়াই চলছে দুই শিবিরের মধ্যে। এতদিন সেই লড়াই মূলত আইনি গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। তবে এবার দলীয় কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে সেই সংঘাত প্রকাশ্যে রূপ নিল।